আর দুয়ারে রিপোর্টার নিয়ে আমি রয়েছে আপনাদের সঙ্গে তমশ্রী এবং আমার সঙ্গে আমার প্রতিনিধিরা থাকবে গ্রাউন্ড জিরো থেকে। আর শুরুতেই দুয়ারে রিপোর্টারের শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, পুজোর আগে আরো দুটি রুটে এসি লোকাল, রানাঘাট শিয়ালদা এসি লোকাল সাফল্যের সঙ্গে চলছে এবং চালু হওয়ার মধ্যে এবার পুজোর আগে আরো সুখবর, আরো দুটি রুটে এসি লোকাল, শিয়ালদা ভায়া বারাসাত, বনগা রানাঘাট এসি লোকাল। শিয়ালদা রানাঘাট এসি লোকালের ভাড়া 150 টাকা। সরাসরি চলে যাব, ইরন রয়েছে আমার সঙ্গে, ইরনের থেকে আরো বিস্তারিত আপডেট নেব। ইরন, এই যে নতুন দুটো রুটে এসি লোকাল চালু হচ্ছে, কোন কোন স্টেশনে দাঁড়াবে এবং ভাড়া 150 টাকা, মিনিমাম ভাড়া কত টাকা, কি এখনো পর্যন্ত জানা যাচ্ছে? একদমই, দেখো, পুজোর আগে বঙ্গবাসীকে রেলের উপহার। রেলের ইতিমধ্যেই শিয়ালদা থেকে রানাঘাটের একটি এসি রেল চালু হয়েছে, এবার আরও দুটি রুটে এই রেল চালু হচ্ছে। শিয়ালদা থেকে ভায়া বারাসাত বনগা হয়ে রানাঘাট পৌঁছবে একটি ট্রেন এবং এসি লোকাল, এছাড়াও শিয়ালদা থেকে ভায়া রানাঘাট হয়ে কৃষ্ণনগর সিটি পর্যন্ত পৌঁছবে এই ট্রেন। ইতিমধ্যেই দুটি রেক চালু হবে কবে, খুব তাড়াতাড়ি রেলের তরফ থেকে জানানো হয়েছে, খুব তাড়াতাড়ি দিন কয়েকের মধ্যে এই ট্রেন চালু হয়ে যাবে এবং ভাড়ার ন্যূনতম ভাড়া শিয়ালদা থেকে যদি উঠে কেউ বিধাননগর নামেন সেক্ষেত্রে 35 টাকা, সর্বোচ্চ শিয়ালদা থেকে ভায়া বারাসাত বনগা হয়ে রানাঘাট যে ট্রেনটি যাবে তার সর্বোচ্চ ভাড়া 150 টাকা এবং অন্যদিকে শিয়ালদা থেকে রানাঘাট ভায়া হয়ে কৃষ্ণনগর যেটা যাবে তার ন্যূনতম ভাড়া 35 টাকা, সর্বোচ্চ ভাড়া 140 টাকা। আপাতত এই এক জোড়া এসি লোকাল ট্রেন চালানো হচ্ছে এবং যা শোনা যাচ্ছে রেলের তরফ থেকে যেভাবে এসি লোকালের চাহিদা বাড়ছে সেক্ষেত্রে আগামী দিনে রেকের সংখ্যা কিন্তু আরো বাড়তে পারে। পাশাপাশি এই এসি লোকালের যে দুটো রেক, এই দুটো ছাড়াও কিন্তু আরো, যেহেতু দমদমে বিকেলের দিকে ভিড় হয় সে কারণে দর্শকদের সুবিধার কথা মাথায় রেখে আরো দুটি ট্রেন চালু করা হচ্ছে। সেই দুটো দর্শকদের জানিয়ে রাখবো, দমদম থেকে অর্থাৎ বিধাননগর স্টেশন থেকে প্রত্যেক দিন রাত্রেবেলা 19টা 28 কল্যাণীর উদ্দেশ্যে ট্রেন ছাড়বে, আবার কল্যাণী থেকে দমদম ফিরবে। এছাড়াও প্রত্যেক দিন বারাসাত থেকে হাসনাবাদ আরও একটি লোকাল ট্রেন চালু করা হচ্ছে এবং দমদম স্টেশনের প্রেসার কমাতে, দমদম ক্যান্টনমেন্ট স্টেশন সেটাকে যাতে আরেকটু প্রভাব নিয়ে যাওয়া যায়, মানুষ যাতে ওই স্টেশনটাকে ব্যবহার করে এবং যেহেতু মেট্রোর ইয়েলো লাইন চালু হয়ে গেছে সেটা কানেক্টিং হয় সে ব্যাপারেও রেল ভাবছে। তবে সব মিলিয়ে এসি রেলের যে কথা সেটা ইতিমধ্যেই একটা চালু ছিল, সেটা মেন লাইন দিয়ে রানাঘাট পৌঁছতে এবং রানাঘাট এই কারণ এসি রেলের সমস্ত রক্ষণাবেক্ষণের কাজ রানাঘাটেই রয়েছে। তো সেক্ষেত্রে এই রেকগুলো এবং যার টাইম টেবিল ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে, সব মিলিয়ে যারা এই লাইনে যাতায়াত করেন পুজোর আগে অবশ্যই একটা ভালো উপহার, কারণ এসি লোকাল আরো দুটো লাইনে এবং আরো দুটি এসি লোকাল চালু করছে শিয়ালদা ডিভিশন রেল। बहुत जल्दी स्टार्ट करेंगे। जो हमारे ऑपरेशनल प्रॉब्लम्स हैं, आई थिंक विद इन फ्यू डेज यू कैन से। आई एम ट्राइंग टू डू इट, स्टार्ट इट इन दिस वीक ओनली, either of the day. Otherwise next week definitely it will start. Before the puja, I want that things get stabilized when you need most. আসি পরের খবরে, আরো সস্তা ন্যায্য মূল্যের ওষুধ। এসএসকেএম হাসপাতাল, বেলেঘাট আইডি সহ একাধিক হাসপাতালে এই ন্যায্য মূল্যের যে ওষুধের দোকান সেখান থেকেই মানুষজন, রোগীর পরিজনেরা তারা সুবিধা পাবেন। আরো সস্তা ন্যায্য মূল্যের ওষুধ। সরাসরি চলে যাব, অভিজিৎ রয়েছে আমার সঙ্গে, অভিজিতের সঙ্গে কথা বলবো। অভিজিৎ, আগে ছিল ন্যায্য মূল্যের ওষুধ কম দামে পাওয়া যেত, আগেও 88% ছাড় ছিল সর্বোচ্চ, আর সেই শতাংশটা বেড়ে আরো বাড়লো, আর স্বাভাবিকভাবেই তো সুবিধা হবে রোগীর আত্মীয় স্বজনদের। নিঃসন্দেহে লাখ লাখ রোগী এবং রোগীর পরিবাররা অনেকটাই সুরাহা পাবে, কারণ সরকারি হাসপাতালের এই ন্যায্য মূল্যের ওষুধের দোকানের ওপর লাখো মানুষ নির্ভরশীল। কারণ বাজার দরের থেকে বাইরে যে দামে ওষুধ বিক্রি হয় তার থেকে অনেক কম দামে তারা বিভিন্ন জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় ওষুধ পায়, যে কারণে বহু সময় দেখা যায় যে হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা শুধু নয়, বাইরে যে রোগীরা অর্থাৎ বাড়িতে থাকা যে সমস্ত বিভিন্ন মানুষ রয়েছেন তারাও এই সরকারি হাসপাতালের ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে ওষুধ কেনেন। এবং 2012 সালে এই ন্যায্য মূল্যের ওষুধের দোকান রাজ্যে শুরু হয় এবং সেই সময় থেকে 50% ওপরে ছাড় ছিল, সর্বাধিক ছাড় 88%। এসএসকেএম বা পিজি হাসপাতাল সহ কয়েকটি হাসপাতালে এই 88% ছাড় ছিল। সেই ছাড়ের পরিমাণ এখন বাড়িয়ে 91% করা হলো। সর্বোচ্চ ছাড়
91%। যে সংস্থাগুলির সঙ্গে স্বাস্থ্য দপ্তরের চুক্তি থাকে, এই বিভিন্ন মেডিকেল কলেজগুলি বা সরকারি হাসপাতালগুলিতে এই ন্যায্য মূল্যের ওষুধের দোকান খোলার ক্ষেত্রে তাদের সঙ্গে চুক্তির পুনর্নবীকরণ করা হচ্ছে বা নতুন করে কোনো সংস্থার সঙ্গে চুক্তি করা হচ্ছে, যাতে এই ছাড়ের পরিমাণ বাড়ানো হয় এবং তাতে সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবে। তমশ্রী। বেশ অভিজিৎ। সস্তা হইলে তো আমাদের ভালো, দূরে থেকে আসছি আমরা। কমানো হওয়াটা উচিত, ভালো কমলে ভালো হবে, রুগীতে পরিষেবা পাবে আরো ভালো, দাম কমলে সবাই ভালো থাকবে। হ্যাঁ ভালো হবে, হবেই তো, অবশ্যই আমাদের ভালো হবে, আরো কম হলে। কমলে ভালো হবে, আমাদের গরিব মানুষ সুবিধা হবে, একটু কমালে ভালো হবে, আমাদের গরিব মানুষ সুবিধা হবে। হ্যাঁ সুবিধা হবে। হ্যাঁ আমাদের লাভ হবে, সুবিধা সব দিক থেকে সুবিধা হবে, সবারই সুবিধা। দুয়ারে রিপোর্টারে এবার যে খবরের দিকে নজর রাখবো, খেজুরির বিজেপি কর্মীর মৃত্যু মামলা, সিবিআই এর দাবিতে পরিবারের মামলায় কেস ডায়েরি তলব। আগামীকালের মধ্যে কেস ডায়েরি তলব হাইকোর্টের। হাইকোর্ট আর কি নির্দেশ দিয়েছে হাইকোর্টের তরফে বিস্তারিত জানবো, সরাসরি চলে যাব। অর্ণব হাজরা রয়েছে আমার সঙ্গে। অর্ণব, আর কি নির্দেশ দিল হাইকোর্ট? দেখো, সাম্প্রতিক সময় এই মামলাটা একটা অন্যতম দৃষ্টি টেনেছে আইনজীবী মহলে, আইনজীবী পড়ুয়াদের কাছে এবং সামগ্রিকভাবে রাজ্যবাসীর কাছে। কারণ এই মামলাটার বিচার করতে গিয়ে প্রথম দুটো সরকারি হাসপাতালে দুরকম ময়নাতদন্ত, আর দ্বিতীয় যে বিষয়টা, এই মামলা যেহেতু দুরকম ইনফরমেশন রয়েছে ময়নাতদন্তে, তাই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ডিআইজি সিআইডিকে তদন্তের নির্দেশ দেন হাইকোর্টের নজরদারিতে। এই নির্দেশটা চ্যালেঞ্জ করি পরিবার সিবিআই তদন্ত চেয়ে ডিভিশন বেঞ্চে মামলা করে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে, যার আজ শুনানি হয়। কিন্তু এই মামলা সিবিআই দেওয়ার আগে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মন্তব্য, যা সাম্প্রতিক সময়ে নজিরবিহীন ছিল, এজেন্সির বিরুদ্ধে আদালতের মন্তব্যে সিবিআই গ্যালারি শো করে। সিবিআই এই মুহূর্তে একটা গ্যালারি ফোর্স, এমন কথা বলার পর, কারণ সিবিআইয়ের প্রতি মাননীয় বিচারপতির ভরসা পায়নি, তাই তিনি ডিআইজি সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। এই তদন্তের নির্দেশটা, অর্থাৎ একক বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা হয়। সেই মামলায় আজকে পরিবারের তরফে, ওই খেজুরির বিজেপি কর্মীর পরিবার, একজন প্রথমে মৃত্যু হয়, পরে আরও একজনের মৃত্যু হয়। এই দুই মামলার ক্ষেত্রেই আইনজীবীরা বলেন যে ময়নাতদন্তে রাজ্যের দুটো সরকারি হাসপাতালে দুরকম একেবারে আড়াআড়িভাবে বিভক্ত দুটো রিপোর্ট। এক জায়গায় বলছে বিদ্যুৎপৃষ্ঠের মৃত্যু, আর এক হাসপাতাল বলছে ঠিক উল্টো, আঘাতের চিহ্ন। এই অবস্থায় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ কেস ডায়েরি তলব করেছে কালই, অর্থাৎ মঙ্গলবারই। পাশাপাশি যে হাসপাতালের ময়নাতদন্ত রিপোর্ট নিয়ে এত কিছু শোরগোল, সেই হাসপাতালের ময়নাতদন্তের রিপোর্ট বা চিকিৎসকদের এই সংক্রান্ত যাবতীয় তথ্য তলব করেছেন তিনি। কাল এই রিপোর্ট এবং একই সঙ্গে কেস ডায়েরি আসার পর এই মামলার ভবিষ্যৎ নির্ধারণ করবে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। শীতলকুচিতে তৃণমূল নেতার হুঁশিয়ারি, দলীয় সভায় বাংলার বরাদ্দ বঞ্চনা নিয়ে সরব, 26-এ জিতলেই সব টাকা আদায়ের হুঁশিয়ারি। প্রথমে সেই ভাইরাল ভিডিও দেখাবো আপনাদের, দেখুন। আমরা 2026 সালে শীতলকুচি জিতবো, কিন্তু যদি কোনো বুথ আমরা হারি, তাহলে সেই বুথের উপরে বিজেপি যেমন আমাদের রাজ্যের উপরে অত্যাচার করছে, 100 দিনের টাকা দেওয়া বন্ধ করছে, আমাদের ঘরের টাকা দেওয়া বন্ধ করছে, রাস্তার টাকা দেওয়া বন্ধ করেছে, 1,75,000 কোটি টাকা আমরা পাই, তাহলে তার ঝাল কিন্তু আমরা যে বুথে হারবো, সেই বুথে কিন্তু আমরা বিজেপি কর্মীদের উপরে তোলার চেষ্টা করব। যে আমরা 2026 সালে শীতলকুচি জিতবো, কিন্তু যদি কোনো বুথ আমরা হারি, তাহলে সেই বুথের উপরে। সরাসরি চলে যাব, রাজেশ রয়েছে আমার সঙ্গে। রাজেশ, পঞ্চায়েত সমিতির সভাপতির ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিও ভাইরাল হওয়ার পর পঞ্চায়েত সমিতির সভাপতির কি বক্তব্য, আর এই গোটা বিষয় নিয়ে বিজেপি কিভাবে দেখছে? দেখো, সম্প্রতি শীতলকুচি পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বর্মন দলীয় কর্মসূচিতে গিয়ে একটি মন্তব্য করেছেন। সেই মন্তব্য নিয়ে কিন্তু বিতর্ক তৈরি হয়েছে। বিজেপির যেটা দাবি, এটাই তৃণমূলের কালচার। কারণ 100 দিনের কাজের টাকা বিভিন্ন বঞ্চনা নিয়ে তারা সরব হয়েছেন, সঠিক হিসেব না দেওয়ার জন্যই এই কেন্দ্রীয় বঞ্চনা শিকার তারা হয়েছেন। তবে তারা নিজেদের ভুল না ধরে বিজেপির নামে যে বিভিন্ন জায়গায় গিয়ে হুমকি দিচ্ছেন, এটাই তৃণমূলের কালচার। তবে যেটা তৃণমূল নেতৃত্বে যেটা দাবি, যে এটা ক্ষোভের বহিঃপ্রকাশ। কারণ কেন্দ্রীয় বঞ্চনা দীর্ঘদিন ধরে বহু কোটি টাকা কেন্দ্রীয় বঞ্চনা
শিকার হয়েছে রাজ্য সরকার, তাই এটা তার ক্ষোভের বহিঃপ্রকাশ। তবে দল এই ধরনের বক্তব্য সমর্থন করে না এবং এটা তার ব্যক্তিগত মতামত। তবে পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বর্মন যেটা বলেছেন যে কেন্দ্রীয় বঞ্চনা বিষয় নিয়ে তিনি বলেছেন, কিন্তু তার নামে ভুল ব্যাখ্যা করা হচ্ছে, বিজেপি ভুল ব্যাখ্যা করছে। তবে ওই ভাইরাল বক্তব্যে যেটা শোনা যাচ্ছে যে 2026-এ বিজেপি পরাজিত হবে, তৃণমূল জয়লাভ করবে এবং যে বুথে তৃণমূল পরাজিত হবে সেই বুথে বিজেপি কর্মীদের থেকে পাওনা আদায় করা হবে এবং বিজেপি সরব হয়েছেন এটা নিয়ে, তৃণমূল কাটমানির আদায় করতে চাচ্ছে। এই নিয়ে রাজ্য রাজনীতিও সরগরম বেশ। যে একদিকে বাঙালিদের উপরে আমাদের আক্রমণ হচ্ছে, একদিকে 100 দিনের কাজের টাকা বন্ধ, সেক্ষেত্রে আমরা বলছি যে টাকা দিক তারপরে সংগঠন করব। আমরা যখন জিতবো, আমরা তখন দিল্লির কাছে আরও আমরা আন্দোলন করে সেই টাকাটাকে আমরা নিয়ে আসার আমরা চেষ্টা করব। এবং বিজেপি যদি হারে, অন্য কোনো দল যদি ক্ষমতায় আসে, কেন্দ্রে কংগ্রেস হোক বা আমাদের ইন্ডিয়া জোটের কেউ যদি প্রধানমন্ত্রী হয়, তাহলে পরে আমরা সেই টাকাটা আনব। আমরা এই কথাটুকুই বলেছিলাম। তৃণমূলের এত উন্নয়ন আজকে হুমকি দিতে হচ্ছে কেন? আসলে তারা বুঝে গেছে ভোট লুট ছাড়া তাদের আর কোনো পথ নেই, তাই তারা এখন থেকে রিহার্সাল দিচ্ছে, বুধে বুধে বলছে তোমাকে মারা হবে, তোমাকে কাটা হবে, বিজেপি জিতলে তোমাকে দেখে নেওয়া হবে। এদের নেতা নেত্রী চুনোপুটি থেকে শুরু করে সবাই তারা আজকে প্র্যাকটিস করছে এবং তাদের শিরায় শিরায় সেই একই ধারাবাহিকতা বজায় আছে। এবার আলিপুরদুয়ারের একটা খবর দেখাবো আপনাদের। গাড়ি পরিষ্কারের নামে গাড়ি নিয়েই চম্পট। আলিপুরদুয়ারের ভোলার ডাবরিতে চোরের কারসাজি দেখুন। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি রাজকুমার রয়েছে। রাজকুমার, একদিকে তো সিসি ক্যামেরা ফুটেজে নজর রয়েছে, কিন্তু দুটো বিষয় একটু জানতে চাইবো যে এই যে গাড়ি মালিক, তিনি কি কোনো গ্যারেজে গিয়েছিলেন তার গাড়ি সাফাই করার জন্য, না হলে হঠাৎ করে কেউ বাড়িতে অচেনা ব্যক্তি এলো তাকে গাড়ি পরিষ্কার করতে দেবেন, এমন তো নয় নিশ্চয়ই। একদমই তমশ্রী, দেখো এই প্রশ্ন কিন্তু বিভিন্ন মহলে উঠছে, কিন্তু আমরা যেটা জানতে পারছি যে এই যে যুবক এই গাড়ি নিয়ে উধাও হয়েছে, এই যুবক কিন্তু ওই যে গাড়ির মালিক, সেই মালিকের পূর্ব পরিচিত। এবং শুধু তাই নয়, এই যুবক এর আগেও একাধিকবার এই গাড়ি নিয়ে গিয়ে কখনো কার ওয়াশিং সেন্টার থেকে গাড়ি ধুয়ে নিয়ে এসছেন, আবার কখনো এই যুবক নিজেই বাড়িতে গাড়ি ধুয়েছেন। ফলে এই বিশ্বাসবশত কিন্তু আবারও গাড়ি ধোয়ার জন্য এই যুবককে ওই গাড়ির মালিকই চাবি দিয়েছিলেন, কিন্তু সেই চাবি নিয়ে কিন্তু গাড়ি ধোয়ার নাম করে গাড়ি নিয়ে কার্যত একেবারে উধাও হয়ে গেছে ওই যুবক। ইতিমধ্যেই কিন্তু তমশ্রী জানিয়ে রাখি যে অসমের যে বঙ্গাইগাঁও এলাকা, ওই এলাকায় একটি খোঁজ পাওয়া যাচ্ছে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি। ঘটনার তদন্ত করছে পুলিশ এবং এই খুঁজে না পাওয়া পর্যন্ত এখন পর্যন্ত কিছু জানা যাচ্ছে না। তবে গাড়ির মালিক জানিয়েছেন যে তিনি চান পুলিশ তদন্ত করে তার গাড়ি কোথায় আছে সেটা খুঁজে বের করার ব্যবস্থা করুক, এবং যে যুবক উধাও হয়ে গেছে তার নামেও এফআইআর করা হয়েছে, তার নামে অভিযোগ জানানো হয়েছে, তার ছবি থানাতে জমা দেওয়া হয়েছে, তাকেও গ্রেপ্তার করুক পুলিশ। তমশ্রী। বেশ রাজকুমার। ওর বাড়িতেও যাওয়া হয়েছে, ওর মিসেস বললো বাড়িতে আসা যাওয়া খুব একটা কম আর কি, বাড়িতেও যায় না সেরকমভাবে। মনে হচ্ছে ওই টার্গেটেই ছিল বেশ কিছুদিন থেকে, ওর জন্যই গাড়ি করে আমার কাকিমণির হাত থেকে চাবিটা নিয়েছে। ওর যেহেতু সবাই চেনা জনা, কেউ টার্গেট করবে না কি ও গাড়ি নিয়ে পালিয়ে যেতে পারে, ও সেই সুযোগটা কাজে নিয়ে লাগিয়েছে আর কি। কেস স্টার্ট হয়েছে, চুরির কেস, এবং প্রসেসিংয়ে আছে, সব জায়গায় খোঁজখবর লাগানোর যা প্রসেসিং আছে ওদের সেটা চলছে। নকশালবাড়িতে স্কুলের ঘরে মৃতদেহ, সবুজ সাথী সাইকেলের তালাবন্ধ গুদাম আর সেই গুদামেই মৃতদেহ উদ্ধার। নকশালবাড়ির নন্দপ্রসাদ বালিকা বিদ্যালয়ে চাঞ্চল্য। সরাসরি চলে যাব, বিশ্বজিৎ মিশ্র রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, স্কুলের যে গুদাম, সাইকেল রাখার যে তালাবন্ধ গুদামে, সেখানে মৃতদেহ উদ্ধার হলো। কার মৃতদেহ উদ্ধার হলো, কিভাবে এই মৃত্যু, এখনো পর্যন্ত প্রাথমিক তদন্তে কি জানা যাচ্ছে?
দেখো, স্কুল খোলার পর কিন্তু দুর্গন্ধ দেখে সন্দেহ হয় যে গোডাউনে কিছু একটা প্রায় মরেছে, এবং তারপরেই দেখা যায় যে এক ব্যক্তির একেবারে মৃতদেহ উদ্ধার, এবং যা ঘিরে কার্যত শোরগোল পড়ে যায় এই নন্দকুশল বালিকা বিদ্যালয়ে। তারপরেই পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ দীর্ঘক্ষণ তদন্ত করার পর পরবর্তীকালে ফরেন্সিক টিম আসে, এবং তারপরেই পুরো বিষয়টি প্রায় প্রকাশ্য আসে যে চোর তিনি কিন্তু সাইকেল চুরি করতে এই গুদামে ঢুকেছিলেন, এবং যা কিন্তু মনে করা হচ্ছে যে শনিবার রাতে যেহেতু স্কুল দুপুরের পর বন্ধ হয়ে গিয়েছিল, তারপরেই কিন্তু এই সবুজ সাথী সাইকেল চুরি করতে একবারে গুদামের ভিতর ঢোকে, এবং সেখানেই কিন্তু বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে একবার মৃত্যু হয় এই চোরের। এবং প্রায় শনিবার রবিবার কাটার পর সোমবার যখন স্কুল খোলে তারপরেই কিন্তু এই মৃতদেহ এবং তার দুর্গন্ধ দেখে কিন্তু গোটা বিষয়টি পরিষ্কার এসেছে। তবে এই ব্যক্তি কে এবং তার বাড়ি বা কোথায় সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ কোনো তথ্য পায়নি। তবে তার পকেট থেকে বেশ কিছু নথি পেয়েছে, যা দিয়ে কিন্তু পুলিশ ইতিমধ্যে অনুসন্ধান চালানোর চেষ্টা করছে যে এই মৃত ব্যক্তি এই যে চোর তিনি কোথাকার। পুলিশের অনুমান যে সাইকেল চুরি করতেই কিন্তু তিনি এই গোদামে ঢুকেছিলেন, এবং তারপরেই কিন্তু বিদ্যুৎ পৃষ্ঠ হন এবং বিদ্যুৎ পৃষ্ঠে তার মৃত্যু হয়। তবে গোটা ঘটনায় এই শিক্ষার্থীদের মধ্যে কার্যত কিন্তু চাপানোতর দেখা যায়, কারণ প্রথম অবস্থায় সকাল 11টা নাগাদ এই মৃতদেহ খবর পাওয়া যায় এবং দুপুর 3টা নাগাদ স্কুল কর্তৃপক্ষ এই শিক্ষার্থীদের ছুটি দেন। প্রায় 5-6 ঘন্টা ধরে স্কুলে শিক্ষার্থীদের নিয়ে কিন্তু অভিভাবকরা প্রস্তুত করেন যে স্কুলের ভিতর মৃতদেহ রয়েছে, তারপরেও কেন পঠন পাঠন বা শিক্ষার্থীদের রাখা হলো সে বিষয়ে কিন্তু কার্যত প্রশ্ন তুলছেন অভিভাবকরা। তবে স্কুল কর্তৃপক্ষ জানাচ্ছে যে এই মৃতদেহ কিভাবে এলো তা কিন্তু পুলিশ তদন্ত করছে। অন্যদিকে আগামীকাল ময়নাতদন্তের পর পুরো বিষয়টি পরিষ্কার আসবে, আর এই মৃতদেহ ঘিরে কিন্তু কার্যত অনুসন্ধান চালাচ্ছে পুলিশ। তবে ধন্যবাদ। এরকম ধরুন ঘটনা তো ঘটার কথা নয়, যেহেতু স্কুল এটা, এমনকি ওই দিনের বেলায় স্কুল হয় সকাল 10টা থেকে বিকাল 4:30-5টা পর্যন্ত। তারপরে এরকম ঘটনা তো হ্যাঁ আমিও ঠিক সেমনই শুনেছি, গন্ধ ছড়িয়েছে বলে। সেটা এই কথা শুনেই কিন্তু এখানে আমার আশা, যেহেতু এখনও ভিতরে আমি যাইনি বা ওখানে পুলিশ রয়েছেন, পুলিশ প্রশাসন আমাদের ঢুকতে দিলেন। আমি যেহেতু এই এলাকার পঞ্চায়েত সদস্য, আমি শুনতে পাই, সেজন্য এসেছিলাম, কিন্তু পুলিশ আমাকে ভিতরে যেতে দেয়নি। আমাদের গ্রুপ ডি যথারীতি স্কুল শুরুর সময়ে যে ওর পাশের ক্লাসরুমটা খুলতে গেছে, ওখানে ও গন্ধ পাচ্ছিল। তখন ও মেয়েরা দাঁড়িয়েছিল, মেয়েদের বলল যে একটা পচা পচা গন্ধ পাচ্ছিস না? বলে হ্যাঁ ম্যাম। তারপরে ও চলে এসছে, তারপরে মেয়েরাই ওইদিকে তাকিয়েছে, দেখে একজন পড়ে আছে। ওই খবরটাই মেয়েরা এসে আমাদের দিয়েছে। তারপর সঙ্গে সঙ্গে আমরা পুলিশকে জানিয়েছি, আমাদের স্কুলের প্রেসিডেন্টকে জানিয়েছি, আমাদের যা করণীয় আমরা করেছি। পাঁশকুড়া স্বাস্থ্য কেন্দ্রের নার্সের রহস্য মৃত্যু যে শুক্রবার ডেবরায় দেহোদ্ধারের পর আজও বিক্ষোভ, কাজের চাপ, দুর্ব্যবহারে আত্মহত্যার অভিযোগ। তমলুকে CMOH অফিসের সামনে বিক্ষোভ, যে বিক্ষোভের ছবি আপনারা দেখছেন। আর এই বিক্ষোভ কারা দেখাচ্ছেন? নার্স ও স্বাস্থ্যকর্মীরা এই বিক্ষোভ দেখাচ্ছেন। সরাসরি চলে যাব, সুজিত ভৌমিক রয়েছে আমার সঙ্গে। সুজিত, এই যে নার্স স্বাস্থ্যকর্মীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, কি দাবি তাদের? তারপরে সমস্যার কি কোনো সমাধান? তো হচ্ছে দেখো, তাদের একটাই দাবি, তারা প্রথম দিন থেকে যে আন্দোলন বিক্ষোভ দেখাচ্ছেন সেখানে কিন্তু তারা দাবি করছেন যে এই যে মৃত্যু, এটা স্বাভাবিক মৃত্যু নয়, বা বলা যায় যে আত্মহত্যার ঘটনা নয়। এর মৃত্যুর পিছনে কারণ রয়েছে, সেই কারণ খুঁজে প্রকৃত তদন্ত করে ব্যবস্থা নিতে হবে যারা অভিযুক্ত। এবং তারা বলছেন যে একেবারে দায়িত্ব, যে শূন্য পদে নিয়োগ না হওয়ার ফলে যেভাবে ডিউটি দিতে হয়েছে, যেখানে ছুটি নেই এবং তাদের যে নির্ধারিত সময়ের কাজ তার অতিরিক্ত কাজ করতে হয়েছে, মানসিক চাপ দেওয়া হয়েছে, দুর্ব্যবহার করা হয়েছে, গুরুত্বপূর্ণ অভিযোগ করেছে এবং গুরুতর অভিযোগ তমশ্রী। সে কারণে আজকে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে বিক্ষোভ দেখিয়েছেন নার্সরা, মহিলা স্বাস্থ্যকর্মীরা। তারা সোচ্চার হয়েছেন, তারা বলছেন এই মৃত্যু নিয়ে তদন্ত করতে হবে, সঠিক তদন্ত, এবং অভিযুক্ত যারা রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং তাদের কথাও ভাবতে হবে। যারা এই নার্সের কাজ করছেন, যারা স্বাস্থ্যকর্মীর কাজ করছেন, মহিলা স্বাস্থ্যকর্মীরা বিস্তর অভিযোগ করছেন। যে অভিযোগ করেছিলেন মৃত নার্স তার মৃত্যুর আগে, সেই অভিযোগগুলো অবিকল, সেগুলো বলছেন তারা লিখিতভাবে অভিযোগ জানাচ্ছেন এবং এই অভিযোগে তারা কিন্তু সোচ্চার হয়েছেন, আন্দোলনে নেমেছেন, টানা আন্দোলন করবেন বলেও জানিয়েছেন তমস্বী। বেশ, এই যে মৃত্যুটা হয়েছে ওর সহকর্মীরা এবং আমরা যা খবর নিয়েছি তাতে জানা যাচ্ছে যে এইটা নিছকই একটা আত্মহত্যা নয়,
এই আত্মহত্যার দিকে ওকে আস্তে আস্তে ঠেলে দেওয়া হয়েছে। প্রথমত হচ্ছে এইটা নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে যারা দোষী তাদেরকে একদম দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তার মধ্যে সিনিয়র পিএইচএন আছে, পিএইচএন আছে, এবং তার সঙ্গে ছুটি না দেওয়া, এগুলো জানতেই ওনার কাছে আজকে আসা। দুয়ারে রিপোর্টারে এবার দেখাবো মত্ত অবস্থায় কাউন্সিলরের দাদাগিরি। দেখুন, শিলিগুড়ি 14 নম্বর ওয়ার্ডে কাঠগড়ায় কাউন্সিলর রাতে গাড়ি থেকে নেমে হুমকি মারধরের অভিযোগ। কাউন্সিলর ও তার মেয়ের বিরুদ্ধে অভিযোগ। সরাসরি চলে যাব, পার্থপ্রতিম রয়েছে আমার সঙ্গে। পার্থপ্রতিম, যে ভিডিও ভাইরাল হচ্ছে, যে ভিডিও আমরা দেখাচ্ছি, তাতে দেখা যাচ্ছে যে অভিযোগ সামনে আসছে, ঠিক কি অভিযোগ, ঠিক কি হয়েছিল, এবং একজন কাউন্সিলর, তিনি একজন জনপ্রতিনিধি, তিনি মত্ত অবস্থায় এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন জানিয়ে সরব হয়েছেন স্থানীয়রা। একেবারে তাই। দেখো, গতকাল গণেশ পুজো ভাসান ছিল শিলিগুড়ি 14 নম্বর ওয়ার্ডে। দুটো পুজো হয়, একটা কাউন্সিলর নিজে করে, অন্য আরেকটি পুজো হয় তার বাড়ির অদূরে। এবং ভাসান শেষে যখন কাউন্সিলর এবং তার মেয়ে যখন ফিরছিলেন গাড়ি করে, সেই গাড়ি থেকে আচমকা নেমে দেখে রাস্তার ধারেই মদ্যপানের আসর বসেছিল, এমনটাই কিন্তু অভিযোগ কাউন্সিলরের। এবং তিনি গাড়ি থেকে নেমে তাদেরকে শাসান এবং মারধর করেন, এমনটাই কিন্তু অভিযোগ। পাল্টা যা স্থানীয় বাসিন্দা তারা যেটা অভিযোগ করেছেন, কাউন্সিলর মত্ত অবস্থায় ছিলেন এবং মদ্যপ অবস্থায় তাদের উপরে হামলা চালায়। তা নিয়ে কিন্তু সরগরম হয়েছে শিলিগুড়ির রাজনীতি। এবং যে কাউন্সিলরের বিরুদ্ধে এই অভিযোগ, তার দাবি যে এর আগেও তিনি এই পাড়ায় স্থানীয়দের সঙ্গে কিছু বহিরাগতরা আসে এবং এখানে তারা দিনের পর দিন মধ্যরাত পর্যন্ত এখানে মদ্যপানের আসর বসায়, সেই সঙ্গে দোকানপাট খোলা থাকে। কেন অত রাত্রে অবধি দোকান খোলা থাকে, সেটাই তিনি আপত্তি জানিয়েছিলেন। সঙ্গে থাকো, কি অভিযোগ প্রথমে শুনি। গণেশ পুজোর ভাসানে আমরা গিয়েছিলাম, আমরা ফ্যামিলি নিয়ে আমরা খাবার অর্ডার দিয়ে ওখানে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে আমাদের যে 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী দত্ত আর ওনার মেয়ে রীতিমতো মদ্যপ অবস্থায় গাড়ি থেকে নেমে আমাদের ভিডিও করতে থাকেন। আমরা ভিডিও করার প্রতিবাদ করাতে উনি আমাদের সাথে আরও যারা দুজন ছিল, ইনক্লুডিং আমার হাজব্যান্ড, উনি আমাদের শারীরিক নির্যাতন করেন। রাতে মেয়র এসেছিলেন, আমরা জিডি করতে গেছিলাম, আমাদের জিডিটা তখন নেওয়া হয়নি। পরে বড় স্যার এখানে এসে জিডি নিয়েছেন। আমরা চাইছি এর বিচার, আমরা কাউন্সিলরের পদত্যাগ চাইছি। পার্থ রয়েছে আমার সঙ্গে, পার্থর সঙ্গে কথা বলবো। পার্থ, যারা স্থানীয় মানুষজন যাদের সঙ্গে বচসায় জড়িয়েছেন কাউন্সিলর, তাদের বক্তব্য আমরা শুনলাম। কাউন্সিলর অন্য একটা দাবি করছেন, কিন্তু গোটা ঘটনা নিয়ে তৃণমূল নেতৃত্ব এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? তো আমরা শিলিগুড়ি মেয়র প্রধানদের সঙ্গে কথা বলেছি, তিনি কিন্তু গোটা বিষয়টি জানেন এবং গতকাল রাতে যখন এই ঝামেলা হয় তারপর কিন্তু রাতেই তিনি ঘটনাস্থলে পৌঁছন এবং যাদের বিরুদ্ধে কাউন্সিলরকে মারধরের অভিযোগ করেছে সেই স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তিনি কথা বলেন। আজও তারা কিন্তু মেয়রের সঙ্গে দেখা করে। মেয়র যেটা জানিয়েছেন, গোটা বিষয়টি তিনি খতিয়ে দেখছেন এবং কাউন্সিলরের সঙ্গে কথা বলবেন। এবং যেহেতু কাউন্সিলরের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে, স্বাভাবিকভাবে পুরসভার যে পরিষদীয় দল রয়েছে তৃণমূলের, যার নেতা ডেপুটি মেয়র রঞ্জন সরকার, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তারা গোটা বিষয়ে আলোচনা করে উভয় পক্ষের সঙ্গে কিন্তু আলোচনা করবেন। করার পরেই যাতে বিষয়টি মিটিয়ে নেওয়া যায় সেই চেষ্টায় তিনি চালাবেন। যদিও কাউন্সিলরের দাবি যে তিনি গতকাল ভাসানি গেছিলেন, সেখান থেকে ফেরার পথে কিন্তু এই ঘটনা ঘটে এবং বারে তার ওয়ার্ডে মধ্যরাত পর্যন্ত যদি এরকম মদের আসর বসে, তার প্রতিবাদ করাতেই তার উপরে হামলা হয়। যদিও স্থানীয় বাসিন্দারা সেই দাবি মানতে নারাজ। তাদের যেটা দাবি, কালকে ভাসান শেষে যখন তারা পাড়ায় ঢুকছিলেন এবং যেখানে পুজো হয় তার পাশেই তারা খাবার দাবারের ব্যবস্থা করছেন, সেখানেই কিন্তু মত্ত অবস্থায় কাউন্সিলর এবং তার মেয়ে দুজন মিলেই কিন্তু গাড়ি থেকে নেমে ভিডিও করতে থাকেন মোবাইলে এবং তারপর বচসা বাঁধে এবং মারধর করে। বেশ পার্থ, একটা পরিবেশ ওইখানে
এখানে সৃষ্টি হয়েছে। ওদের গায়ে আবির ঠাবির মাখা ছিল, বেশিরভাগই অচেনা মুখ ছিল। সেখানে আমি যখন শুধুমাত্র এইটুকু বলেছিলাম যে এত রাতে এখানে ওপেনলি এগুলো কেন করা হচ্ছে, আমার পুরো গাড়ির কাঁচটা ভেঙে দেওয়া হয়, কি দিয়ে হয় সেটাও আমি বলতে পারবো না। এবং তারপরে আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু র্যান্ডামলি তারা আমার সাথে, আমি অধ্যত্ত কেন হব না, আমার মেয়ে মেডিকেলে করানো হয়েছে, আমার মেয়ের মাথায় লেগেছে কাজ দিয়ে। এই অবিলম্বে আমি চাচ্ছি যে হ্যাঁ, সবটারই বিচার হোক, খতিয়ে দেখা হোক, আমার যদি কোনো দোষ থেকে থাকে আমি স্বীকার করে নেব। দুয়ারে রিপোর্টারে এবার চলে যাব আলিপুরদুয়ারে। মেলায় নিয়ে যাওয়ার লোভ দেখিয়ে গণধর্ষণ, নাবালিকাকে গণধর্ষণে গ্রেফতার করা হয়েছে দুজনকে। আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়ির ঘটনা। সরাসরি চলে যাব, রাজকুমার রয়েছে আমার সঙ্গে, রাজকুমারের সঙ্গে কথা বলবো। রাজকুমার, হঠাৎ করে তো কেউ যদি এসে বলেন যে মেলায় নিয়ে যাবেন তা তো নয়, নিশ্চয়ই চেনা পরিচিত সেই নাবালিকাকে, চেনা পরিচিত কেউ জানিয়েছিলেন মেলায় নিয়ে যাবেন, তারপর সেই নাবালিকা গিয়েছিলেন। এখনো পর্যন্ত কি আপডেট, যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তারা কারা, ঠিক কি ঘটেছিল, পরিবার কি বলছে? একদমই তমশ্রী, দেখো তুমি একদম ঠিক ধরেছো। সেটা হচ্ছে যেটা খবর, সেটা হচ্ছে যে এই যে নাবালিকাকে যে গণধর্ষণের অভিযোগ উঠেছে, এই যে অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, এই দুই যুবক কিন্তু ওই নাবালিকার পূর্ব পরিচিত এবং বন্ধু, এবং বন্ধুদের সাথে নাবালিকা যে শ্রাবণী মেলা, সেই শ্রাবণী মেলায় যাবে বলেই কিন্তু এই বন্ধুরা নাবালিকাকে, স্কুল ছাত্রীকে ডেকে এনেছিলেন। এবং তারপরে শনিবার দিন এই ঘটনা ঘটে। মেলাও তারা একসঙ্গে সকলে মেলা দেখেছে, কিন্তু মেলা দেখার পর রাতের বেলা একটা ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে কিন্তু রাতভর তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এবং পরের দিন রবিবার মেয়েটি অসুস্থ হয়ে পড়লে কিন্তু প্রতিবেশীরা দেখে মেয়েটির বাড়িতে খবর দেয়, এবং তারপর পরিবারের লোকজন এসে রবিবার দিন থানায় অভিযোগ করে, এবং অভিযোগের কয়েক ঘন্টা মধ্যেই পুলিশ কিন্তু অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে। আজকে তাদের আদালতে তোলা হয়েছে এবং তাদেরকে আবার 3 দিনের যে পুলিশ হেফাজত, সেই পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন বিচারক। অন্যদিকে এই নাবালিকার আজকে আদালতে তার গোপন জবানবন্দি রেকর্ড হয়েছে, এবং পরিবারের অভিযোগ যে ফুসলিয়ে তাকে নিয়ে গিয়ে মেলা দেখানোর নাম করে তাকে গণধর্ষণ করা হয়েছে। তাদের দুই বন্ধুরই কিন্তু কড়া থেকে কড়া শাস্তির আবেদন জানিয়েছে পরিবার। রাজকুমার, জানতে চাইবো যে দুই বন্ধুকে গ্রেফতার করা হয়েছে তাদের পরিবার কি বলছে? দেখো, তাদের পরিবার এই মুহূর্তে তারা কোনো মুখ খুলছে না। তার কারণ হচ্ছে ইতিমধ্যেই কিন্তু একটা সামাজিকভাবে, কারণ হচ্ছে এই যে কামাখ্যাগুড়িতে যে ঘটনাটি ঘটেছে, এই যে দুজন গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে একজনের বাড়ি কিন্তু কামাখ্যাগুড়িতে, এবং অন্যজন কামাখ্যাগুড়ি থেকে কিছুটা অদূরে যশোডাঙ্গা এলাকায়, যে ইন্দ্রজিৎ সরকার নামে যে এক যুবক, তার বাড়ি যশোডাঙ্গা এলাকায়। ফলে সামাজিকভাবে তারা একটা কিন্তু প্রচন্ড একটা সামাজিকভাবে একটা হেনস্থার, মানে সামাজিকভাবে একটা সকলে বলছে ছিছি করছে এই ঘটনায়। ফলে তারা এই যে অভিযুক্ত যে পরিবার, তারা কিন্তু এই বিষয়টা নিয়ে কোনো মুখ খুলছে না। তবে আমরা যেটা জানতে পারছি, তারা আদালতে কিন্তু তারা সওয়াল করছে যে তারা নির্দোষ, এইরকম একটা সওয়াল করার কিন্তু চেষ্টা হচ্ছে অভিযুক্তদের পক্ষ থেকে। তমশ্রী, বেশ রাজকুমার। বাইকে নিয়ে আসছিল আমাদেরকে মেয়েটা, তারপরে নিয়ে আসলো, তারপরে মেলা ঘোরা হলো, ঘোরার পর 5টা বাজে, তারপরে আমরা বলছি যে বাড়িতে চলে যাও। মেয়েটা বলে যে না, বাড়িতে যাব না, বাড়িতে লোকজন নেই, মা বাবা নেই, তো আজকে থাকতে হবে, সকালবেলা চলে যাব। তারপরে গেল এক বাড়িতে নিয়ে গেল থাকবে। কার বাড়িতে নিয়ে গেছিলে? ও একটা জিজু হয়, জ্যাম্বো হয়। মেয়েটির সঙ্গে কি সম্পর্ক ছিল তোমাদের? ফ্রেন্ড। আমরা কথা বলছি, বাচ্চাটা এসেছিল, ঠিকই আছে। এখন বাচ্চাটা মানসিক দিক দিয়ে একটু অতটা স্টেবল না, ওকে হোমে দেওয়া হয়েছে কুচবিহারে। ওকে কাউন্সিলিং প্রয়োজন, আরও কাউন্সিলিং হবে। যে অ্যাকিউজ সে তো অ্যারেস্ট হয়েছে, এবং ভিজিকে আমরা কোচবিহারের শহীদ বন্দনায় দিলাম, এবং আয়ও এসেছিল। আমরা বলেছি যে যাতে সর্বোচ্চ সাজা হয় সেই দিকটা দেখি। মালদা কিশোরীকে ধর্ষণ খুনে যাবজ্জীবন জেল, খুনি প্রেমিকের 1 লক্ষ টাকা জরিমানারও নির্দেশ। 13 জনের সাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্ত প্রেমিক। ধর্ষণ খুনের পর দেহ ইট বেঁধে পুকুরে ফেলা হয়। সরাসরি চলে যাব, সেবক দেব শর্মা রয়েছে আমার সঙ্গে। সেবক, জানতে চাইবো যে কোন ঘটনা, কতদিন পর এই দোষী সাব্যস্ত এবং এই যাবজ্জীবন জেল হেফাজতের নির্দেশ দেওয়া হলো? একদমই, দেখো, প্রেমের সম্পর্ক স্থাপন করে শেষে প্রেমিকাকেই ধর্ষণ আর খুন, শুধু তাই নয়, এরপর দেহ লোপাটের চেষ্টার অভিযোগ। এই ঘটনায় শামীম আক্তার নামে মূল অভিযুক্ত যে প্রেমিক,
তাকে দোষী সাব্যস্ত করা হলো এবং শুধু দোষী সাব্যস্ত করাই নয়, যাবজ্জীবন কারাদণ্ড পাশাপাশি 1 লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছে আজকে মালদা আদালত। পক্সো আদালতে এই বিচার প্রক্রিয়া চলছিল। এই শামীম আক্তার নামে এই যুবক, সে এক নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে। তাদের মধ্যে সম্পর্কের সুবাদে একাধিকবার শারীরিক সম্পর্ক হয় এমনটাই বলছেন আইনজীবী। কিন্তু যেদিন খুনের ঘটনা ঘটে তার আগের রাতে তাকে প্রেমিকাকে ডেকে নিয়ে গিয়ে তার দুর্বলতার সুযোগ নিয়ে সেখানে ধর্ষণ করা হয়, অত্যাচার করা হয় শারীরিক, এমনটাই অভিযোগ। এরপর শ্বাসরোধ করে খুন করা হয়, নিয়ে দেহ বস্তায় ভরে ইটে ঝুলিয়ে সেটাকে দেহ জলে ফেলে দেওয়া হয় পুকুরে, যাতে দেহ ভেসে না উঠতে পারে, যাতে প্রমাণ লোপাট করা যায়। এই ঘটনায় প্রথমে বাবা আর ছেলে দুইজনের বিরুদ্ধে মেয়ের পরিবার অভিযোগ দায়ের করেছিল। 13 জনের সাক্ষ্য নেওয়া হয় আর এরপর বাবাকে বেকসুর খালাস ঘোষণা করেছে আদালত। কিন্তু এই শামীম আক্তার, তার বিরুদ্ধে কিন্তু আজকে দোষী সাব্যস্ত করে রায় দেওয়া হয়েছে। আর এই নিহত কিশোরীর পরিবার তারা বলছেন তারা ফাঁসি চেয়েছিলেন, কারণ অত্যন্ত নৃশংসভাবে খুনের ঘটনা ঘটেছিল। তবে শেষ পর্যন্ত যাবজ্জীবন কারাদণ্ড যেটা দেওয়া হয়েছে, এই বিচারে তারা খুশি, কারণ এতদিনে যে বোনের যে খুনের ঘটনা, ধর্ষণের ঘটনা, তার বিচার পেলেন, এমনটা বলছেন তার দিদি। পুরো ঘটনায় স্বাভাবিকভাবে হইচই ছিল এবং অনেকেরই নজর ছিল আজকে মালদা আদালতে। আর এই রায় যথেষ্ট উল্লেখযোগ্য এমনটাই মনে করছে আইনজীবী মহল। বেশ সেবক ফাঁসি তো দিল না, মানে যাবজ্জীবন রায় দিয়েছে, আমরা এটাতে খুশি। কিন্তু আমার বোনকে খুবই খারাপ ভাবে মানে মার্ডার করা হয়েছে, প্রমাণ লোপাটও করা হয়েছে। এটার জন্য ওর নামে আমরা কেস দিয়েছিলাম। প্রেম করতো বোন ওর সাথে, কিন্তু ওই জানতাম কি প্রেম করতো, কিন্তু ও বলতে পারবে কতদিন করেছে ওর সাথে। কিন্তু ও তো এত ভালোবাসার পরও কিভাবে ওকে এই অবস্থাতে মারতে পারলো। আমরা চেয়েছিলাম আইনের কাছে কি ফাঁসি হোক, যেহেতু খুব কষ্ট দিয়ে মারা হয়েছে আমার বোনকে। দুজন অ্যারেস্ট হয়েছিল, শামীম আক্তার ওর বাবা ইসলাম শেখ। পক্সো আইনের 6 ধারা এবং 302 মার্ডার কেস চার্জ হয় এবং ওদের সাক্ষী হয়, 13 জন সাক্ষী দেয়। বাবা খালাস হয়েছে, কিন্তু ছেলেটি দোষী সাব্যস্ত হয়। যাবজ্জীবন কারাদণ্ড টিল ডেথ এবং 1 লাখ টাকা তাকে কম্পেনসেশন। তার যে পরিবার, যে মেয়েটির যে পরিবার, সেই পরিবারকে 1 লক্ষ টাকা কম্পেনসেশন আদেশ। মালদার পর জলপাইগুড়ি, সেখানে কিশোরীকে ধর্ষণে 20 বছরের জেল, চা বাগানের নাবালিকাকে ধর্ষণে সাজা ঘোষণা, দোষীর 50,000 টাকা জরিমানার নির্দেশ। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি শান্তনু রয়েছে। শান্তনুর সঙ্গে কথা বলবো। শান্তনু, কোন ঘটনা এবং কিভাবে দোষী সাব্যস্ত? তারপরে তো আজ 20 বছরের জেল এমনটাই ঘোষণা করা হয়েছে আদালতের তরফে। দেখো, ডুয়ার্সের একটি চা বাগানের এই ছাত্রী, যে মায়ের সঙ্গে কিন্তু চা বাগানে ফুল তুলতে গিয়েছিল, বিশেষ করে চা পাতার ফুল যা দিয়ে তারা রান্না করে খায়, সেই ফুল তুলতে গিয়ে কিন্তু সে প্রতিবেশী এক যুবক তাকে প্রলোভন দেয় যে পাশের জমিতে তাকে প্রচুর পরিমাণে সবজি তুলে দেবে। সেই প্রলোভনে পা দিয়ে কিন্তু ওই যুবকের সঙ্গে গিয়েছিল এই কিশোরী। সেই প্রলোভনেই কিন্তু কাল হলো তার জীবনে। ওই প্রতিবেশী যুবক তাকে ধর্ষণ করে এবং ধর্ষণ করার পর তাকে ফেলে রেখে চলে যায়। এই যুবতী পরবর্তীতে, কিশোরী পরবর্তীতে বাড়িতে গিয়ে তার পরিবারকে গোটা ঘটনার কথা জানায় এবং তারপরেই কিন্তু থানায় অভিযোগ দায়ের হয় এবং এই ঘটনায় যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং তারপর দেখা যায় যে গত বছর জানুয়ারি মাসের এই ঘটনায় প্রায় 1.5 বছরের মাথায় কিন্তু আজ জলপাইগুড়ি আদালতে সাজা ঘোষণা হলো। অর্থাৎ অভিযুক্তকে 20 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে, সেই সঙ্গে 50,000 টাকা জরিমানা এবং এই নাবালিকা ছাত্রী পরিবারকে কিন্তু যেহেতু ক্ষতিপূরণ বাবদ 5 লক্ষ টাকা সাহায্য করার কথা বলেছেন বিচারক। মূলত এই ঘটনায় বিচারক যেটা বলতে চেয়েছেন যে প্রতিবেশী যে দাদার সমান একজনের কাছে কিন্তু এই নাবালিকা সে বিশ্বাসেই তার সঙ্গে গিয়েছিল, কিন্তু সে বিশ্বাস ভঙ্গ করেছে এবং তার রীতিমতন তার সঙ্গে একটা খারাপ আচরণ করেছে। এই ঘটনায় কিন্তু তার চরমতম শাস্তি হওয়া দরকার। সেই কারণেই কিন্তু তাকে 20 বছর সর্বোচ্চ সাজা শুনিয়েছে আদালত। এবং এই ঘটনা এবং শাস্তির এই রায়ের পর কিন্তু নাবালিকা ছাত্রীর পরিবার কিন্তু যথেষ্ট খুশি। তাদের বক্তব্য যে তারা বিচারে প্রার্থনাই করেছিলেন যে যুবক যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায়, সেই জন্যই কিন্তু তারা কিন্তু সেই প্রার্থনায় জানিয়েছিলেন এবং বিচারক কিন্তু আজকে
তাদের পক্ষেই কিন্তু রায় দিয়েছেন। অর্থাৎ নাবালিকা যা তার আজকে শাস্তি ঘোষণা হয়েছে যে যুবকের, তাতে কিন্তু নাবালিকার পরিবার যথেষ্টই খুশি। কারণ সেদিনের ঘটনায় কিন্তু গোটা চা বাগানের এলাকার বাসিন্দারাই কিন্তু এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছিল এবং 7 জন এই ঘটনায় কিন্তু সাক্ষীদান করে এবং সাক্ষ্যদানের পরেই কিন্তু অভিযুক্ত প্রমাণিত হয় যুবক এবং তারপরেই কিন্তু আজ বিচারক তাকে 20 বছর সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, সেই সঙ্গে নাবালিকা ছাত্রীর পরিবারকে কিন্তু ক্ষতিপূরণ বাবদ 5 লক্ষ টাকা দেওয়ার কথা নির্দেশ আকারে দেয়। বেশ শান্তনু। এই কেসে মহামান্য পক্সো আদালতের বিচারক রিন্টু সুর একটি মামলায় রায় দিয়েছে। সেটা হচ্ছে অভিযোগ দায়ের হয়েছিল 9/1/2024 তারিখে এবং টোটাল এই কেসে 7 জন সাক্ষী সরকারের পক্ষ থেকে প্রদান করে এবং একজন সাক্ষী DW হিসাবে এই কেসে ডিফেন্সের পক্ষ থেকে দেওয়া হয়। মহামান্য বিচারক মাননীয় রিন্টু সুর এই আসামিকে দোষী সাব্যস্ত করেছেন। তাকে 20 বছরের সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 2 মাসের কারাদণ্ড এবং ভিকটিম গার্লকে 5 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে।